আসসালামু আলাইকুম এবং যারা এই ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা। আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আমি আসলে মূলত কিছু সচেতনতামূলক ভিডিও করে থাকি, যেগুলোতে আমরা নলেজ শেয়ারিং করি এবং যারা স্টেক হোল্ডার তার জন্য কিছুটা বেনিফিটেড হয়। যাক, আজকের আমার বিষয় হচ্ছে ভ্যাট নিবন্ধন। আপনারা জানেন, আমাদের জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট নিবন্ধনযোগ্য যারা ব্যবসায়ী আছেন, ব্যক্তি আছেন, তাদের সেই নিবন্ধন করার বিষয়টি একটা উদ্যোগ নিচ্ছেন, যাতে আমাদের যারা ভ্যাট নিবন্ধনযোগ্য তারা যেন ভ্যাট নেটওয়ার্কের মধ্যে আসে। তা আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে কর জিডিপি, সেটাতে আমাদের ভ্যাট বা যারা কর দেয় তাদের অনুপাত অনেক কম। যারা ভ্যাট দিতে পারে তারা অনেকেই ভ্যাট নিবন্ধনযোগ্য হয়নি বা ভ্যাট নিবন্ধিত হয়নি। সেই কারণে দেখা যাচ্ছে কি যে আমাদের ভ্যাটের বা আমাদের যে রাজস্বের যে ঘাটতি, এটা একটা কারণ। যাই হোক, এটা আমাদের একটা ভালো উদ্যোগ বলা চলে, যে যারা ভ্যাট নেটওয়ার্কে নাই তারা যেন ভ্যাট নেটওয়ার্কে আসে, এবং যারা ভ্যাট নেটওয়ার্কের মধ্যে অলরেডি আসছেন রেজিস্টার্ড, তারা যেন একটা সমতা ভিত্তিক প্রতিযোগিতা করতে পারেন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আপনারা যারা ইতিমধ্যেই ভ্যাট রেজিস্টার্ড, তাদেরকে তো এই বিষয়টা তাদের জন্য নয়, যারা ভ্যাট রেজিস্টার্ড নয় তাদের জন্য। তো আপনি ভ্যাট রেজিস্টার্ড যোগ্য কি না সেই বিষয়টা তো আপনি একটু নিজেও আপনার জানার দরকার আছে। সেই আলোকেই এই ভিডিওটা করে, আপনি ভ্যাট নিবন্ধনযোগ্য কি না আসলে। তা আপনারা জানেন, আমাদের মূল সম্পূরক আইন, যেটা মূল্য সংগ্রাম সম্পূরক আইন 2012 সেকশন 4 অনুসারে মূসক নিবন্ধনযোগ্য ব্যক্তির যেই ক্রাইটেরিয়া দেওয়া আছে বা যে আইনি বিধান দেওয়া আছে, সেখানে বলা আছে যে আপনার যদি বিগত 12 মাসের টার্নওভার, যেটা সেল বলি আমরা, টার্নওভার যদি এখন বর্তমান আইন অনুসারে যদি 30 লক্ষ হয়, তাহলে আপনি 30 লক্ষের থেকে 50 লক্ষ পর্যন্ত হবে আপনার টার্নওভার। অর্থাৎ 30 লক্ষের নিচে হলে আপনার কোনো তালিকাভুক্তি হওয়া লাগবে না এবং ভ্যাট নিবন্ধন হওয়া লাগবে না, যদি অন্য কোনো বিধিবিধান দ্বারা আপনাকে সেটা বাধ্যতামূলক না করা হয়। আপনি ব্যবসায়ী হিসেবে যদি আপনার 30 লক্ষ নিচে বিক্রয় হয়, তাহলে আপনি নিবন্ধন সীমা বা তালিকাভুক্তির মধ্যে পড়ছেন না। যদি আপনি 30 লক্ষ অতিক্রম করেন, তাহলে 30 লক্ষ থেকে 50 লক্ষ পর্যন্ত বা 49 লক্ষ পর্যন্ত আপনার টার্নওভার তালিকাভুক্তি হতে হবে, এবং 50 লক্ষের উপরে গেলে 50 লক্ষ হলেই আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন হতে হবে। এটা আমাদের নতুন যে অর্ডিন্যান্স, যেটা 2025-এ হয়েছে, সেখানে আমাদের এই ভ্যাটের যে সীমাটা পরিবর্তন করেছে। যেটা আগে ছিল 50 লক্ষ থেকে 3 কোটি, সেটাকে এখন 30 লক্ষ পর্যন্ত এক্সাম্পশন করেছে। 30 লক্ষ থেকে 50 লক্ষ হলে আপনার টার্নওভার নিতে হবে, 50 লক্ষের উপরে 50 লক্ষ হলেই আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। তাহলে এটা হচ্ছে বিক্রয় ভিত্তিক। তাছাড়া আপনি যদি আপনার যদি বিগত 12 মাসের যদি এরকম কোনো সেল হয়, তাহলে আপনাকে অবশ্যই নিবন্ধন নিতে হবে এই পরিমাণ। হয়তো আপনাকে তালিকাভুক্তি হতে হবে 30 থেকে 49 পর্যন্ত, আর 50 লক্ষের উপরে যদি আপনি টার্নওভার করেন 12 মাসের এভারেজে, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। এরপরে যারা এস্টিমেটেড যদি প্রাক্কলিত কোনো যদি এই একইভাবে যদি এই বিষয়টা হয়, অর্থাৎ ভবিষ্যতে যদি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে ভ্যাট নিবন্ধন বা তালিকাভুক্ত নিবন্ধন নিতে হবে। যাই হোক, আমরা বিষয়টা হচ্ছে যে আপনি আসলে ভ্যাট নিবন্ধনযোগ্য কি না। তাহলে প্রথমে আপনার বিক্রয়টা আপনাকে ক্রাইটেরিয়া করতে হবে। মূলত 30 লক্ষ টাকার নিচের উপরে হলেই কিন্তু আপনি হয়তো তালিকাভুক্তির মধ্যে আসবেন, অথবা 50 লক্ষ হলে আপনি ভ্যাট রেজিস্টার্ড এর মধ্যে চলে আসবেন। তারপরে এছাড়াও যারা আপনারা জানেন যে আমাদের আইনের ধারা 4-এর উপধারা 2-তে বলা আছে, যারা সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহ, প্রস্তুত বা আমদানি করেন। তাহলে আমরা জানি আমাদের যেই সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য, সেবা উৎপাদন, সরবরাহ, আমদানি যদি করি, আমরা অবশ্যই সেখানে বিক্রয় নির্বিশেষে, অর্থাৎ বিক্রয় যাই হোক, আপনাকে অবশ্যই ভ্যাট রেজিস্টার্ড হতে হবে।
তারপরে এছাড়াও আপনি যদি সম্পর্ক শুল্ক নাও হয়, আপনি যদি কোনো টেন্ডারে অংশগ্রহণের মাধ্যমে কোনো চুক্তি বা কার্যাদেশের বিনিময়ে পণ্য বা সেবার উভয়ই আপনি সরবরাহ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টার্নওভার নির্বিশেষে ভ্যাট রেজিস্টার্ড হতে হবে। অর্থাৎ এখানে টার্নওভারটা আমাদের বিষয় না, এখানে হচ্ছে যে আপনার যে অ্যাক্টিভিটিস সেটা দ্বারাই আপনাকে ভ্যাট রেজিস্টার্ড হতে হবে। প্রথমে বললাম যারা সম্পর্ক শুল্ক আরোপযোগ্য পণ্য সেবা যদি আপনি সরবরাহ করেন কিংবা আমদানি করেন তাহলে আপনাকে নিতেই হবে। আর দ্বিতীয়ত যেটা বললাম সেটা হচ্ছে যে আপনি যদি কোনো কার্যাদেশের বা টেন্ডারে অংশগ্রহণ করেন এবং সেবা সরবরাহ বা পণ্য সরবরাহ করেন তাহলে আপনাকে ভ্যাট রেজিস্টার হতে হবে। তৃতীয়ত হচ্ছে কোনো আমদানি রপ্তানি ব্যবসায় যদি আপনি নিয়োজিত হন তাহলে অবশ্যই আপনাকে ভ্যাট রেজিস্টার হতে হবে। সেখানে বিক্রয়টা আপনার জন্য ম্যান্ডেটরি না। তাছাড়া আপনি জানেন যদি কোনো বিদেশি কোনো প্রতিষ্ঠান ব্রাঞ্চ অফিস বা লিয়াজো অফিস বা প্রজেক্ট অফিস স্থাপন করেন বাংলাদেশে, তাহলে অবশ্যই আপনাকে ভ্যাট রেজিস্টার্ড হতে হবে। অর্থাৎ আপনি বিদেশি কোনো সংস্থার এখানে যদি ব্রাঞ্চ অফিসে করেন, লিয়াজো অফিসে করেন, আপনাকে রেজিস্টার্ড হতে হবে। সেখানে বিক্রয়টা ম্যান্ডেটরি না। মূসক এজেন্ট বা মূসক পরামর্শক যদি হতে হয় আপনাকে অবশ্যই ভ্যাট রেজিস্টার্ড হতে হবে। এছাড়া বোর্ড কর্তৃক এসআরও দিয়ে কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট পণ্য বা সেবা সরবরাহ, তারপরে আমদানি, এই ধরনের কোনো অর্থনৈতিক কার্যক্রমে নিয়োজিত হলে, অর্থাৎ এটা বোর্ড যখন এসআরও দিয়ে আপনাকে ম্যান্ডেটরি করে দিবে, সেক্ষেত্রে আপনি ভ্যাট রেজিস্টার্ড হতে হবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আপনি যদি 30 লক্ষ টাকার, প্রথম হচ্ছে টার্নওভার, বিক্রয়ে 30 লক্ষ টাকার নিচে হলে কিন্তু আপনার তালিকাভুক্তি এবং ভ্যাট রেজিস্টার্ড হতে হবে না। 30 লক্ষ থেকে 49 লক্ষ পর্যন্ত হলে আপনাকে ভ্যাট রেজিস্টার্ড হতে হবে, মানে তালিকাভুক্ত হতে হবে, এবং 50 লক্ষ হতে উপরে গেলে আপনাকে ভ্যাট রেজিস্টার্ড হতে হবে। তাছাড়া আপনার এই টার্নওভার যেখানে নির্বিশেষে, অর্থাৎ টার্নওভার হোক বা না হোক, সেই ক্ষেত্রে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে আপনি যদি কোনো সম্পর্ক শুল্ক আরোপযোগ্য পণ্য সেবা সরবরাহ বা আমদানি করেন আপনাকে অবশ্যই রেজিস্টার্ড হতে হবে। টেন্ডারে অংশগ্রহণ করবেন, কার্যাদেশের এগেনিস্টে কোনো পণ্য সেবা সরবরাহ করবেন, অবশ্যই ভ্যাট রেজিস্টার্ড হতে হবে। আমদানি রপ্তানি করবেন, অবশ্যই ভ্যাট রেজিস্টার্ড হতে হবে। কোনো বিদেশি লিয়াজো অফিস আপনি বাংলাদেশে স্থাপন করবেন, অবশ্যই ভ্যাট রেজিস্টার্ড হতে হবে। মূসক এজেন্ট বা মূসক পরামর্শক হতে হলে অবশ্যই ভ্যাট রেজিস্টার্ড হতে হবে। এবং বোর্ড কর্তৃক নির্ধারিত এসআরও দ্বারা নির্দিষ্ট পণ্য সেবা বা অঞ্চলের ক্ষেত্রে আপনাকে যদি বলা হয় বা এসআরও দ্বারা যদি সেটা নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে সেটাকে আপনাকে ভ্যাট রেজিস্টার্ড হতে হবে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন। তাহলে যেহেতু সরকার একটা ইনিশিয়েটিভ নিয়েছে সবাইকে ভ্যাট নেটওয়ার্কে নিয়ে আসবে, যারা যোগ্য তাদেরকে নিতে হবে, তাহলে আপনি আগে থেকে অ্যাসেসমেন্ট করে ফেলেন এবং সেভাবে আপনি আপনার রেজিস্টার্ড হওয়ার জন্য যে নিয়মকানুন বিধিবিধান আছে সেটা আপনি অবশ্যই পালন করার চেষ্টা করবেন। আপনারা জানেন যে শুধুমাত্র যেসব পণ্য আমাদের আয়কর সম্পূরক মূল্য সংযোগকরণ সম্পর্ক শুল্ক আইন 2012 মাধ্যমে প্রথম তফসিল অনুসারে যদি অব্যাহতিপ্রাপ্ত হয় সেক্ষেত্রে আপনাকে ভ্যাট রেজিস্টার্ড লাগবে না। আবার যে ক্ষেত্রে এসআরও দ্বারা আপনাকে কোনো অব্যাহতি দেওয়া হয় সেক্ষেত্রেও আপনাকে ভ্যাট রেজিস্টার্ড লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে শুধুমাত্র প্রথম তফসিল, এবং যদি প্রথম তফসিলভুক্ত কোনো পণ্য আপনি সরবরাহ বা উৎপাদন করেন তাহলে আপনার কোনো ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে না। এছাড়া যদি কোনো এসআরও দ্বারা আপনাকে জাতীয় রাজস্ব বোর্ড এসআরও দ্বারা অব্যাহতি প্রদান করে কোনো পণ্য বা সেবার উপরে নির্দিষ্ট ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার যদি ভ্যাট প্রযোজ্য না হয় তাহলে সেখানে আপনি ভ্যাট রেজিস্টার্ড আপনাকে হতে হবে না, যদি সেটা এসআরও দ্বারা বলে দেওয়া হয় যে ভ্যাট রেজিস্টার্ড লাগবে না। এই দুটো বাইরে গিয়ে বাকি যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই হয়তো তালিকাভুক্ত হতে হবে অথবা ভ্যাট রেজিস্টার্ড হতে হবে, এই যে কোনো একটা হতে হবে। আর আপনারা জানেন যে কীভাবে ভ্যাট রেজিস্টার্ড হতে হয়, সেটা যদি আপনারা আরেকটা ভিডিওর মাধ্যমে সেটা বলবো কীভাবে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন করবেন, সেই বিষয়টা আমরা আলোচনা করব। যদি আপনি নিজেও করতে পারেন অথবা আপনি কারো সহযোগিতা নিয়েও করতে পারেন। তারপর কিভাবে করা যায় সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আপনারা এই বিষয়টাকে একটু নিজে থেকে ব্রেইন স্টর্মিং করবেন যে আসলে আমি ভ্যাট রেজিস্টার্ড হওয়ার যোগ্য কিনা। অনেকেই প্রশ্ন করেন যে আমার লাগবে কিনা। তো যাই হোক, আপনারা একটু নিজেই এই ভিডিও দেখে কিছুটা আপনারা আইডিয়া করতে পারেন যে আপনি ভ্যাট রেজিস্টার্ড, আপনার যোগ্যতা, ভ্যাট রেজিস্টার্ড হওয়ার যোগ্যতা আছে কি বা নাই। তো যাই হোক, আমরা চাই যে সবাই ভ্যাটের বা রাজস্ব আহরণের একটা সমতাভিত্তিক প্রতিযোগিতা করি। আমাদের রাষ্ট্রকে যেন আমরা রাজস্ব দিয়ে সহযোগিতা করতে পারি, এবং সেটা অবশ্যই ন্যায্যতার ভিত্তিতেই হতে হবে। কারণ একটা রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে যে রাজস্ব,
সেই রাজস্ব আহরণে আমাদের যেমন ন্যায্যতা থাকতে হবে এবং সবাইকে সে ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।